Allah'tan gözünden. Anne? সব গল্প ভালোবাসাতেই শুরু হয়, কিন্তু সব গল্প ভালোবাসায় শেষ হয় না। সিদ্ধার্থ, ওরহান, কাদার তিনজনের শৈশবের হাসি, খেলা, স্বপ্ন সব ভেঙে যায় এক রাতেই। একজন মানুষের অভিশাপ, একটা ভুল সিদ্ধান্ত এবং এক দুর্ঘটনা, যার পর থেকে শুরু হলো অদৃশ্য কারোর খেলা। আজ 7 বছর পর সিদ্ধার্থ সেই ভয়ঙ্কর স্মৃতি আবার লিখছে। জিন, অভিশাপ এবং কালো জাদুর সেই হাড় হিম করা এক অশুভ অতীত। কেন ওরহান প্রতি মধ্যরাতে তার বাড়ির বাইরে নিজের মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়? কেন এই নিষ্পাপ কাদারের উপর এসে পড়েছে জিনের নিকষ ছায়া? ওরহান কেন বাড়ির চারিদিকে বালি ছড়িয়ে রাখে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সিনেভার্স বাংলার তরফ থেকে আজকের টার্কিশ হরর মুভি সিজন 3। ওরহান ও সিদ্ধার্থ দুই শৈশবের বন্ধু। ছোট থেকে তারা একসাথে বড় হয়েছে, দাদু ঠাকুমাদের কাছ থেকে ভূতের গল্প শুনে। তারা ছিল বেস্ট ফ্রেন্ড। সিদ্ধার্থের কাদার নামের এক ছোট বোনও ছিল। তাদের তিনজনের একসাথেই খেলাধুলা, আনন্দ করে কাটতে থাকে ছোট্টবেলা। সময়ের সাথেই কাদার ও ওরহান একে অপরের প্রেমে পড়ে যায় এবং পরবর্তী সময় তাদের ভালোবাসা পূর্ণতা পায় বিয়ের মঞ্চে। যদিও তাদের বিয়ের বিপক্ষে ছিল ওরহানের বাবা মা, তারা সেটা এখনো অবশ্য মানতে পারেনি। তাই ওরহান ও কাদারের থেকে তারা এখন আলাদা থাকে। আজ সিদ্ধার্থ স্মৃতিচারণ করতে থাকে তাদের পুরনো সুন্দর দিনগুলো। তবে তার হঠাৎ মনে পড়ে যায় 7 বছর আগের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আসলে আজ থেকে 7 বছর আগে এক ভয়ঙ্কর অভিশাপের ফলে সিদ্ধার্থ, ওরহান ও কাদারের জীবনে শুরু হয় এক কালো অধ্যায়। সিদ্ধার্থ সেই ঘটনাই আজ প্রথমবারের মতো লিপিবদ্ধ করছে ডায়েরিতে। সে লিখতে শুরু করে তার 7 বছর আগে সেই অভিজ্ঞতা, যা তাকে এখনও শান্তিতে ঘুমোতে দেয় না। তো ঠিক কী হয়েছিল তখন? সিদ্ধার্থ ও ওরহান দুই শৈশবের বন্ধু একসাথে একটা এক্সপ্লোসিভ মেটেরিয়াল কারখানা শুরু করেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল তাদের ব্যবসায়। ইতিমধ্যে একদিন হালিল নামের এক শ্রমিক কারখানায় ধূমপান করলে অসাবধানতা বশত সিগারেটের আগুন ছড়িয়ে যায় কারখানার একাংশে। পুড়ে ছারখার হয়ে যায় বেশ কিছু মালপত্র। তবে সেই আগুন যদি পুরো কারখানায় ছড়িয়ে পড়তো তাহলে হয়তো আরও অনেক বড় ক্ষতি হতে পারত। হালিলকে এর আগেও কয়েকবার কারখানায় ধূমপান করতে বারণ করা হয়েছিল, তবে সে এইবারেও কথা শোনেনি। তাই ওরহান রেগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। হালিল তাকে বারবার অনুরোধ করে যে তার ব্যাংকে অনেক লোন নেওয়া আছে, সেগুলো শোধ করতে না পারলে তার জীবন শেষ হয়ে যাবে। তবে ওরহান তার কোনো অনুরোধ না শুনে তাকে তার সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যেতে বলে। রাতে ওরহান ও কাদার ডিনার সেরে বাড়ির পাশে একটা গাছের তলায় যায় একান্তে কিছু সময় কাটানোর জন্য। এই গাছটাকে তারা লাকি মনে করে, কারণ এই গাছ তাদের জীবনে এর আগেও অনেক সৌভাগ্য বয়ে এনেছে। তাই এর নিচে বসে কাদার ওরহানকে তাদের জীবনের সব থেকে খুশির খবরটা দেয়। সে বলে যে ওরহান খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে এবং কাল সে সিদ্ধার্থের সাথে শহরে যাবে চেকআপের জন্য। এই খবর শুনে ওরহান প্রচণ্ড খুশি হয়। তবে এই রাতেই একদিকে যখন ওরহান আনন্দে আত্মহারা, তখন অন্যদিকে হালিলের জীবন ধীরে ধীরে নিভতে শুরু করেছে। চাকরি চলে যাওয়ার সাথে লোনের বোঝার ভার নিতে না পেরে সে নিজেকে শেষ করে দেয়। পরের দিন সকালে হালিলের মারা যাওয়ার খবর পেয়ে তার স্ত্রী আয়েশা কারখানার বাইরে এসে কান্নাকাটি করতে থাকে। ওরহান বাইরে এসে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকলে তার স্ত্রী তাকেই স্বামীর মৃত্যুর জন্য দায়ী করে অভিশাপ দেয় যে তার আগামী জীবন এই কারখানার কালো মাটির মতোই অন্ধকার হয়ে যাবে। এই কথা শুনে ওরহান অনেক কষ্টে কাঁদতে থাকে। অপরদিকে সিদ্ধার্থ তার ছেলে মেহমাত ও কাদারকে নিয়ে শহরের হসপিটালের দিকে চেকআপের জন্য রওনা দেয়। মেহমাতের মা অনেকদিন আগেই মারা গেছেন, তাই কাদার তাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। হঠাৎ সিদ্ধার্থের ফোনে ওরহানের কল এলে হালিলের মৃত্যুর খবর পেয়ে সিদ্ধার্থ চমকে যায় এবং সে দ্রুত কারখানায় ফিরে যাওয়ার জন্য লুকিং গ্লাস না দেখেই গাড়ি ঘোরাতে গেলে সামনে থেকে একটা বিশাল ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে মেহমাত প্যারালাইজ হয়ে যায়, সে কোনো কথা বলতে পারে না এবং কাদার অ্যামনেশিয়ায় ভুগে তার স্মৃতি হারিয়ে ফেলে। তবে সিদ্ধার্থ গাড়ির সামনে থাকায় তার সেরকম কোনো চোট লাগে না। এই দুর্ঘটনার পর কয়েক মাস কেটে গেছে। এক রাতে কাদার সোফায় ঘুমিয়ে থাকার সময় ওরহানের মনে পড়তে থাকে তাদের একসাথে কাটানো পুরনো দিনগুলো। কারণ এখন তো কাদারের সেই সব দিনের কথা আর কিছুই মনে নেই। এমন সময় কাদারের ঘুম ভেঙে যায়। চোখের সামনে উজ্জ্বল আলো সে সহ্য করতে পারছে না। ওরহান ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে দেয়। তখনই সিদ্ধার্থ কল করে, তবে সে কল রিসিভ করলো না। আসলে দুর্ঘটনার পর থেকেই ওরহান সব কিছুর জন্য সিদ্ধার্থকে দোষারোপ করে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। না তার কল রিসিভ করে আর না তাকে তাদের বাড়িতে আসতে দেয়। এমনকি সিদ্ধার্থ প্রায় সময় রাতের দিকে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে।
ওরহান তাকে দেখেও কিন্তু দরজা খোলে না। তাই বন্ধুর থেকে প্রত্যাখ্যান হয়ে সেদাত মনে দুঃখে চলে যায় তার স্ত্রীর কবরে। তার স্ত্রী মেলেক মারা যাওয়ার আগে সেদাতকে বারবার বলেছিল সে যেন মেহমাতকে সব সময় আগলে রাখে। তবে আজ সেদাত তার কথা রাখতে পারেনি। তাদের ছেলে এখন অসুস্থ, তাই সে তার স্ত্রীর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সেদাত বাড়ি ফিরে মেহমাতের রুমে গেলে সে একটা অদ্ভুত কিছুর উপস্থিতি টের পায়। হঠাৎ দেখে রুমের মধ্যে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, সব কিছু টালমাটাল অবস্থা, বাইরে আচমকা ঝড় উঠেছে। তখনই হঠাৎ পাশের রুম থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলে সেখানে গিয়ে মেঝের মধ্যে কিছু সাংকেতিক লেখা দেখতে পেলে সেদাত প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন সময় তার মা রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দিলে লেখাগুলোকে আর দেখা যায় না। সেদাত এই ঘটনার কিছুই বুঝতে পারল না। এদিকে কাদার মাঝরাতে বাড়ির ডাইনিং হলের একটা রুম থেকে ফিসফিসানির আওয়াজ শুনতে পেলে সেটাকে ফলো করে রুমের সামনে এসে দেখে ওই রুমটা লক করা আর রুমের বাইরে একটা তাবিজ বাঁধা রয়েছে। রুম লক দেখে কাদার রুমটা খোলার জন্য জোরে জোরে ধাক্কা দিলে কাদারের মুখ হঠাৎ করে বিকৃত হয়ে প্রেতাত্মায় পরিণত হয়, আর সাথে সাথেই পুরো রুম কাঁপতে থাকলে সেখানে উপস্থিত হয় ওরহান। কাদার তাকে জিজ্ঞেস করে, এখানে কি আছে? এই রুমটা কেন লক? ওরহান তাকে বুকে জড়িয়ে ধরে জানায় এই রুমের মধ্যে তাদের কিছু খারাপ স্মৃতিবন্দী রয়েছে, যেটা তার না জানাই ভালো। তাই সে এই রুমটাকে লক করে রেখেছে এবং কাদার আর কোনোদিন যেন এই রুমটা খোলা তো দূরের কথা, কাছেও না আসে। এরপর ওরহান কাদারকে রুমে পাঠিয়ে দিয়ে সে নিজে ওই লক করা রুমে প্রবেশ করে বালি দিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে থাকে। অর্থাৎ এই কারণেই হয়তো সে এইখানে কাদারকে প্রবেশ করতে বারণ করেছিল। ওরহান সেই বালি বাড়ির চারপাশে ছড়িয়ে একটা গণ্ডি মতো করে দেয়। পরদিন সকালে ওরহানের বাবা রান্না করার সময় ওরহানের মা ওরহান ও কাদারের ছবির দিকে তাকালে হঠাৎ কেউ যেন তার মনে বলতে শুরু করে ওরহানের প্রচণ্ড বিপদ, কেউ খুব তাড়াতাড়ি তাকে শেষ করে দেবে। একটু পরে ওরহানের বাবা তার স্ত্রীর জন্য খাবার নিয়ে এলে দেখে ওরহানের মা সেখানে নেই। সে হঠাৎ করে তাকে না বলেই ঘর থেকে বেরিয়ে ওরহানের বাড়ির দিকে ছুটে যাচ্ছে। তবে সে যেন সজ্ঞানে নেই, হেঁটে চলেছে এক পথভ্রষ্ট পাগলের মতো। ওরহানের বাবা ছুটে তার স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনতে গেলে সে তাকে ফিরে যেতে বলে এবং জানায় তার একটা কাজ আছে যেটা তাকে পূরণ করতে হবে এবং সেটা পূরণ করেই সে ফিরবে। ওরহানের বাবা বুঝতে পারে না তার স্ত্রী ঠিক কী ধরনের কাজের কথা বলছে, তাই সে তাকে কোনো রকমে বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে ওরহান তার কারখানায় চলে গেলে কাদার তার ও ওরহানের একটা ছবি দেখে মনে করতে থাকে পুরনো সব দিনের কথা, তাদের অতীত। তবে আশ্চর্যভাবে সে কিছুই মনে করতে পারছে না। তখনই হঠাৎ সে একটা আয়নার সামনে এসে নিজের চেহারা দেখলে গত রাতের মতো একটা বিকট চেহারা তার সামনে এসে ভয় দেখানোর চেষ্টা করে। কাদার প্রচণ্ড ভয় পাশের রুমে চলে গেলে সেখানে খুঁজে পায় সুতো দিয়ে পেঁচানো একটা তাবিজ। সেটা হাতে নিতেই কাদার হঠাৎ করে পাগলের মতো ব্যবহার করতে শুরু করে এবং ঘরের ড্রয়ার আলমারি থেকে সমস্ত জামা কাপড় ছুঁড়ে পাগলের মতো ফেলতে থাকে। রাতে ওরহান বাড়ি ফিরলে রুমে গিয়ে দেখে কাদারের হাতে রয়েছে একটা ফটোকপি, যেখানে রয়েছে ওরহান, কাদার ও তার বাবা মা। ওরহান সেটা কাদারের হাতে দেখে তাকে তার বাবা মায়ের কথা বললে কাদার তাকে উল্টে প্রশ্ন করে, আচ্ছা এইখানে তো ওরহানের বাবা মায়ের ছবি রয়েছে, তাহলে কাদারের বাবা মায়ের ছবি নেই কেন? ওরহানের কাছে এই প্রশ্নের কোনো উত্তর না থাকলে সে রুম থেকে বেরিয়ে যেতেই যেন অদ্ভুত কিছু একটা অনুভব করে। ওরহান তাড়াতাড়ি জানলার কাছে এসে বাইরের দিকে তাকালে লক্ষ্য করে বাড়ির সামনে সে যে বালির সীমারেখা তৈরি করেছিল তার ঠিক ওই পাশে দাঁড়িয়ে তারই মতো অবিকল দেখতে আরেকটা ওরহান এবং তার পাশে এক বৃদ্ধা যার গোটা ড্রেস রক্তে ভেজা। এই দৃশ্য দেখে ওরহান বাড়ি থেকে বেরিয়ে একটা ছাগলকে মেরে তার মাথার পাশে দুটো তাবিজ রেখে তাকে বাড়ির সামনের একটা জায়গায় কবর দেয়। দূর থেকে সেদাত এইসব দেখতে পেলে সে ওরহানকে জিজ্ঞেস করে, আরে এসব কি করছো? তবে ওরহান তাকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঘরে চলে যায়। ঘরে ফিরে এসে কাদারকে বলে তার অনুমতি ছাড়া কাদার যেন কোনো দিন ঘর থেকে না বেরোয়, কারণ সে তাকে প্রচণ্ড ভালোবাসে আর তাকে আরেকবার হারানোর মতো শক্তি ওরহানের নেই। মাঝরাতে কাদার ঘুমিয়ে পড়লে ওরহান আবার সেই লক করা রুমে এসে ব্ল্যাক ম্যাজিক শুরু করে। তবে দেখা যায় সে তার ভালোবাসা কাদারের উপরেই ব্ল্যাক ম্যাজিক করছে। সে কাদারের একটা ছবি নিয়ে তার দুই চোখ ফুটো করে ফটোর পিছনে কিছু একটা লিখে সেটাকে মোমবাতির আগুনে জ্বালিয়ে দেয়। অন্যদিকে সেদাত বাড়ি ফিরে ঘুমোতে গেলে ঘুমের মাঝে এসে হঠাৎ জেগে ওঠে। সে লক্ষ্য করে মেহমাত তার বেডে নেই, কিন্তু সে তো নড়তে চড়তে পারে না। তাহলে সেদাত তাকে খোঁজার জন্য পাশের রুমে গেলে দেখে মেহমাতের হুইল চেয়ারে বসে রয়েছে তার মা। তবে তার মায়ের চেহারা অন্যরকম, বিভৎস এবং ভয়ঙ্কর। সে হুইল চেয়ার থেকে উঠে তার দিকে তেড়ে আসলে তখনই অন্যদিক থেকে কাদারের মতো দেখতে একটা মেয়ে তাকে হন্ট করে। এর সাথেই সেদাত চমকে উঠেও আসে। আসলে এই পুরো ঘটনায় ছিল তার স্বপ্ন। মেহমাত এখনও তার বেডে ঘুমিয়ে রয়েছে, পাশের রুমেও সবকিছু চুপচাপ।
পরের দিন সকালে সেদাত কারখানায় এসে ওরহানকে তার গত রাতের দুঃস্বপ্নের কথা জানায়। সে কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। যদিও ওরহান তার সাথে কথা বলতে চায় না এবং উল্টে বলে সে যেন আর কোনোদিন তার ত্রিসীমানায় না আসে। এদিকে ওরহান চলে যাওয়ার পর কাদার ঘরে তার কিছু পুরনো ফটো খুঁজে পেল। সেগুলো দেখেও কিছুই মনে করতে পারছিল না। এমন সময় কাদার অদ্ভুত আওয়াজ শুনতে পেলে সেটা ফলো করে নিচে গেলে সেখানে আরও একটা তাবিজ খুঁজে পায়, যার নিচে বাঁধা রয়েছে একটা চাবি। কাদার সেটা ছুঁয়ে দেখতে গেলে পুনরায় সে ভয়ঙ্কর চেহারার মেয়েটাকে দেখতে পায়। ফলে ভয়ে সেটাকে ছেড়ে দেয়। সন্ধ্যায় সেদাত মেহমাতের হাত ধরে ছবি আঁকানোর চেষ্টা করাচ্ছিল। তখনই কেউ বাড়ির দরজা নক করতে থাকে অনবরত। সে বাইরে গেলে কাউকে দেখতে পায় না। অবাক হয়ে সে রুমে ফিরে এলে দেখে মেহমাত তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দেওয়ালে এক অদ্ভুত মেয়ের ছবি আঁকছে, যার গলায় একটা বড় তাবিজ। মেহমাতের এই অবস্থা দেখে সে তার নাম ধরে ডাকতে মেহমাত অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে আজও ওরহান সেই লক করা রুমে এসে বাবা মায়ের উপর ব্ল্যাকমেজিক করতে শুরু করে। সে একটা কাগজে কিছু লিখে সেটাকে তার বাবা মায়ের একটা ফটোর সাথে জড়িয়ে চলে যায় বাবা মায়ের কাছে। অনেকদিন পর ওরহানকে দেখে বাবা মা খুব খুশি। তবে ওরহান এখানে এসেছে অন্য এক উদ্দেশ্যে। সে তাদের অজান্তে বাড়ির আয়নার পিছনে আটকে দেয় সেই কাগজটা। অন্যদিকে সেদাত সারাদিনের এত অদ্ভুত ঘটনা ও প্রেশার থেকে একটু রিলিফের জন্য বাড়ির বাইরে সিগারেটের ধোঁয়ায় টান দিলে তার মা এসে বলে তাদের বাড়িতে যে সমস্ত ঘটনা হচ্ছে এগুলো সাধারণ নয়। তার একবার উচিত এই নিয়ে ভেসেল হুজুরের সাথে যোগাযোগ করা, হয়তো সে এর সমাধান করতে পারবে। তবে সেদাত কিছুতেই ভেসেল হুজুরের কাছে যেতে রাজি নয়। এই জানিয়ে ঘরে ঢুকলে পুরো অবাক, দেখে তার মা দিব্যি সোফাতে বসে রয়েছে। তাহলে এখন প্রশ্ন, একটু আগে বাইরে যে তাকে হুজুরের কাছে যেতে বলেছিল সে কে? ওরহান তার বাবার বাড়ি থেকে ফিরে কাদারকে ডাকতে থাকলে কাদার এসে দরজা খুললে দেখে ওরহান তাকে নিয়ে বাইরে যেতে চাইছে। ওরহানের ইশারা অনুযায়ী সে তার সাথে লাকি গাছের দিকে যেতে থাকলে মাঝপথে হঠাৎ দেখে তার পাশে ওরহান নেই। সে ভয়ে ওরহানের নাম ধরে চিৎকার করতে থাকলে তাকে খুঁজে না পেয়ে সেই গাছের দিকে এগোতে থাকলে দেখে গাছের নিচে পড়ে রয়েছে সাদা কাপড়ে জড়ানো 3টে লাশ। আর ওরহান তাদের মধ্যে একজনের সাদা কাপড় খোলার চেষ্টা করতে থাকলে কাদার সেই লাশের ভয়ানক মুখটা দেখে চিৎকার করে ওঠে। আর তখনই ওরহানের ঘুম ভাঙলে দেখে কাদার নিজেই নিজের গলা চিপে শ্বাসরোধ করার চেষ্টা করছে। ওকে তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে ওরহান জড়িয়ে ধরল। আসলে এই পুরো ঘটনাটাই ছিল কাদারের দুঃস্বপ্ন। সকালে সেদাত কাজে গেলে কাদির নামের একজন সহকর্মী এসে তার কাছ থেকে জানতে চায় কিছুদিন ধরে সেদাত অদ্ভুত ব্যবহার কেন করছে, সবকিছু ঠিক আছে তো। তখন সেদাত তার সাথে ঘটে যাওয়া সেই সব দুঃস্বপ্নের কথা জানালে কাদির বলে 1 বছর আগে তার স্ত্রীও রাতে ঘুমোতে পারত না। প্রতি রাতে তাকে দুঃস্বপ্ন ঘিরে ধরত। সে জানতে পারে তার স্ত্রীর উপর একটা জিন ভর করেছিল। আর এই সূত্রে তারা ভেসেল হুজুরের কাছে গেলে তার স্ত্রী ঠিক হয়ে যায়। এটা শুনে সেদাত ঠিক করে সেও মেহমাতকে নিয়ে ভেসেল হুজুরের কাছে যাবে। সেদাত বাড়ি ফিরলে মা জানায় কাদিরের স্ত্রী তাদের বাড়ি এসে তাকে জানিয়েছে যে ভেসেল হুজুর মেহমাত ও সেদাতের জন্য অপেক্ষা করে আছে, তাই তারা আজ রাতেই যেন ওনার সাথে দেখা করে। তাই রাতে সেদাত মেহমাতকে নিয়ে ভেসেল হুজুরের বাড়ি গেলে সে একটা কাগজের মধ্যে কিছু লিখে সেটাকে একটা জলভর্তি জারের মধ্যে ফেলে হুজুর সেদাতকে জানায় যে সে হয়তো ভেসেল হুজুরকে সেই রকমভাবে চেনে না, তবে হুজুর কাল রাত থেকেই জানতো যে তারা আসবে। সেদাত তো কিছুই বুঝতে পারে না সে কিভাবে আগে থেকে জানলো যে তারা আসছে। এই নিয়ে হুজুরকে প্রশ্ন করলে সে জানায় কোরআনে বলা আছে আল্লাহ এই দুনিয়া সৃষ্টির সময় মানুষের মতোই শয়তান, ফারিস্তা ও জিনদের সৃষ্টি করেছিল। জিনদের মধ্যেও কিছু ভালো এবং খারাপ আছে, এবং এখন মেহমাত ও সেদাত দুজনকেই এখন এমনই এক জিন ভর করেছে। তাই ভেসেল হুজুরকে বলছিল যে সেদাত তার ছেলেকে নিয়ে এখানে আসবে। আর মেহমাত যেহেতু সেদাতের চেয়ে ছোট ও দুর্বল, তাই জিনেরা তার শরীর ব্যবহার করে সেদাতকে এত দিন ধরে বোঝাতে চাইছিল যে ভেসেল হুজুরের কাছে আসতে। তাদের উদ্দেশ্য একটাই, তারা সেদাতকে দিয়ে একটা কাজ করাতে চায়। এইসব শুনে সেদাত ভয় পেয়ে গেলে হুজুরকে তাদের জিনেদের হাত থেকে বাঁচাতে অনুরোধ করতে থাকে। হুজুর তাদের আশ্বস্ত করে বলে জিনরা সেদাতকে দিয়ে কি কাজ করাতে চায় সেটা এখনও সে জানে না। এটা জানার জন্য তাকে অন্য একজনের সাহায্য নিতে হবে। তাই সে তার ছেলেকে নিয়ে কাল বিকেলে আসতে বলে। এদিকে ওরহানের মা রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে একটা কাঁচি নিয়ে আয়নার কাছে গিয়ে ওরহান তার মন্ত্র পড়া কাগজটা কেটে টয়লেটে ফ্লাশ করে দেয় এবং তার রুমে ফিরে এসে একটা চেয়ারে বসে কাঁদতে থাকে। তখনই ওরহানের বাবার ঘুম ভাঙে। সে তাকে চেয়ার থেকে উঠিয়ে পুনরায় ঘুম পাড়িয়ে দেয়। সেদিন সকালে অনেকদিন পর সেদাতের জীবনে কিছু ভালো ঘটনা ঘটল। সে কারখানায় কাজে এলে ওরহান তার সাথে দেখা করে। তার আগের খারাপ ব্যবহারের জন্য অনেকবার ক্ষমা চেয়ে মেহমাত ও সেদাতকে ডিনারের জন্য আমন্ত্রণ করে।
সেদাত ওরহানের ব্যবহার থেকে কিছুটা অবাক হওয়ার সাথে খুশি হয়। বিকেলে সেদাত তার ছেলেকে নিয়ে পুনরায় হুজুরের বাড়ি গেলে তারা দেখে সেখানে কেসভার নামের আরও এক মহিলা হুজুরের সাথে দেখা করতে এসছে। আসলে জিনদের উদ্দেশ্য কি সেটা জানার জন্য কেসভার মিডিয়াম হয়ে ভেসেল হুজুরকে সাহায্য করছে। জিনদের উদ্দেশ্য জানতে পারলে হুজুর একটা তাবিজকে স্টোভের মধ্যে রেখে গরম করতে শুরু করলে হুজুর সেদাতকে নির্দেশ দেয় সে এখন যা বলবে সেটাই যেন সেদাত রিপিট করে। হুজুরের কথা মতো দুজনেই মন্ত্র পড়তে লাগলে হঠাৎ কেসভার অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। হুজুর সেদাতকে বলে, আমরা জিনদের সাথে কথা বলতে কখনোই পারবো না, শুধুমাত্র তাদের ইশারা বুঝতে পারি। সে তাকে আরও বলে যে সেদাত এতদিন ধরে এমন একটা ঘরে প্রতি রাতে যায় যেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না। জিনেরা সেই বাড়িতে সেদাতকে দিয়ে কিছু একটা করাতে চায়। হুজুর জানায় আজ পুরো রাত সেদাত যেন মেহমাতের রুমে জেগে থাকে। জিনেরা যে কোনোভাবে মেহমাত ও তার মায়ের মাধ্যমে তাকে একটা ইশারা দেবে। সেই ইশারা বুঝে সেদাত যেন সেই ঘরে যায় এবং সেখানে কোথাও একটা বড় তাবিজ রাখা আছে। সেদাতের কাজ সেই বড় তাবিজটা উদ্ধার করে সেটাকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া। তবে সেটা মোটেই সহজ হবে না, কারণ ওই তাবিজ পোড়ানোর সময় তাকে অনেক ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হতে হবে। তবে সে যেন কোনোভাবেই ভয় না পায়। হুজুরের কথা বুঝতে পেরে তারা চুপচাপ বাড়ি চলে আসে, কারণ সেদাত বুঝে গেছে ওই বাড়িটা হচ্ছে ওরহানের। এদিকে রাত হয়ে এলে ওরহানের মা সম্পূর্ণ পাগল হয়ে যায়। সে রাতে বাড়ি থেকে বেরিয়ে একটা বড় পাথর তুলে এনে স্বামীর মাথা থেঁতলে দিলে তখনই ওরহানের ঘুম ভাঙে। তবে এটা দুঃস্বপ্ন নাকি সত্যি তা জানার জন্য বাড়িতে ফোন করলে তার মা কল রিসিভ করে ওরহানকে তাড়াতাড়ি তাদের ঘরে আসতে বলে। তার মা আরও বলে যে জিনেরা তার বাবাকে মেরে ফেলেছে এবং এইবার তাকেও মারার চেষ্টা করছে। অর্থাৎ ওরহান একটু আগে যেটা দেখেছে সেটা কোনোভাবে দুঃস্বপ্ন নয়। তাই ওরহান মাকে বাঁচাতে তাদের বাড়ির পথে রওনা দেয়। এদিকে হুজুরের কথা মতো সেদাত মেহমাতের রুমে অপেক্ষা করে ঘুমিয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে স্বপ্নে দেখে মেহমাত বাড়ির বাইরে একটা বালতি নিয়ে খেলছে, আর এবং এর সাথে একটা অদ্ভুত আওয়াজ আসছে। এতে তার ঘুম ভাঙলে দেখে মেহমাত ঘুমিয়ে থাকলেও তার হাত অনবরত নড়ছে। এছাড়াও মেহমাত তার বাবাকে বারবার কাদারকে রক্ষা করতে বলছে। তখনই সেদাতের মা এসেও তাকে একই কথা বলে, কাদারকে রক্ষা করা। সেদাত বুঝতে পারে এটাই হচ্ছে জিনদের সেই সংকেত, যার জন্য সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। সংকেত পাওয়ার সাথে সাথে সেদাত ওরহানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওদিকে ওরহান কাদারকে বাড়িতে একা রেখে তার মায়ের বাড়িতে গিয়ে দেখে খাটে পড়ে রয়েছে তার বাবার মৃতদেহ, তবে তার মা কোথাও নেই। তাই সে তার মায়ের খোঁজ করতে লাগলে তখন লক্ষ্য করে আয়নার পিছনে যে কাগজটা আটকে ছিল সেইটা আর নেই। এমন সময় সে পাশের রুমে গিয়ে দেখে একটা চেয়ারে তার মায়ের মৃতদেহ হেলান দিয়ে পড়ে আছে। ততক্ষণে সেদাত ওরহানের বাড়ির সামনে এসে তাকে ডাকতে থাকলে কেউ সাড়া না দিলে সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সোফাতেই একদম সেদাতের চোখের সামনে বসে রয়েছে কাদার, তবে সে যেন কাদারকে দেখতেই পাচ্ছে না। কাদার বুঝতে পারে না যে সেদাত তাকে কেন দেখছে না। এমন সময় সেদাত সে লক করা রুমটার সামনে যায় যেটার সামনে তাবিজ ঝুলানো আছে। সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সাথেই একটা পচা গন্ধ নাকে আসে। এর সাথে কাদার সে রুমে প্রবেশ করলো। সেদাত রুমে ঢুকেই ব্ল্যাক ম্যাজিকের যাবতীয় সরঞ্জাম দেখে অবাক হয়ে যায়, আর তখনই তার নজরে পড়ে কাফনে জড়ানো একটা মৃতদেহ এবং তার গলায় ঝুলানো একটা বড় তাবিজ, ঠিক যেমনটা হুজুর বলেছিল। সেদাতের মনে পড়ে কিছুদিন আগে মেহমাত দেওয়ালে এমনই একটা তাবিজের মেয়ের ছবি এঁকেছিল। তাই সেদাত সময় নষ্ট না করে কাপড় সরাতেই ভীষণ রকম চমকে ওঠে, কারণ কাফনে জড়ানো রয়েছে তার প্রিয় বোন কাদারের পচা লাশ। সেদাত নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। তাও সে হুজুরের কথা মতো কাদারের মৃতদেহ থেকে ওই তাবিজটা পাশে আগুনের চুল্লিতে ফেলে দেয়। আর ঠিক তখনই বাড়িতে উপস্থিত কাদারের মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে চিৎকার করতে থাকে এবং এর সাথেই এক বিভৎস জিন কাদারকে ধরে নিয়ে যায় তাদের জগতে। এতক্ষণে সেদাত কাদারকে দেখতে পায়, তবে তার কিছুই করার থাকে না। ইতিমধ্যে ওরহান ফিরে এলে সে কাদারকে তার জীবন থেকে আরও একবার দূরে সরিয়ে দেওয়ার জন্য সেদাতকে দায়ী করে কান্নায় ভেঙে পড়ে এবং এরই সাথে রিভিল হয় মুভির সব থেকে বড় টুইস্ট। সেদাত জানতে পারে কারখানায় সেই কর্মচারী হালিলের স্ত্রী আয়েশার অভিশাপের ফলে কাদার সেদিন গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তবে তার মৃত্যু ওরহান কোনো দিনও মানতে পারেনি। তাই সে তার মরদেহ কবর থেকে তুলে নিয়ে যায় তার বাড়িতে। সে সিদ্ধান্ত নেয় ব্ল্যাক ম্যাজিক করে কাদারকে পুনরায় জীবিত করে তোলার। সে তাকে ফিরিয়ে আনার জন্য তার সকল মূল্য দিতে চেয়েছিল, তবে মৃত মানুষকে জীবিত করে তোলার সাধ্য কারণ নেই। তাই সে ব্ল্যাক ম্যাজিক করে জিনদের জগৎ থেকে এক জিনের মেয়েকে ধরে এনে তাকে কাদারের রূপ দিয়ে বন্দি করে রাখে এবং এরপর থেকে তার সাথেই থাকতে শুরু করে। এই কারণে কাদারের পুরনো স্মৃতি কিছুই মনে ছিল না, কারণ সে তো ছিল আসলে জিন। ওরহানের ভালোবাসা এতটাই পবিত্র ছিল যে জিনের মেয়ে হওয়া সত্ত্বেও ওরহানের প্রতি সময়ের সাথে তার একটা বিশ্বাস জন্মায়
এবং সে তাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে। কিন্তু সেই জিন এটা মানতে না পারায় তার মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তবে ওরহান সবসময় তাদের বাধা দিয়েছিল। সে ব্ল্যাক ম্যাজিক করে তাদের দূরে রাখতে চেয়েছিল। তাই ওরহানকে কাবু করতে না পেরে জিন ওরহানের বাবা মায়ের উপর অ্যাটাক করতে শুরু করলে ওরহান ওই মন্ত্র পড়া কাগজ দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করে। তবে তার মা সেটাও ছিঁড়ে ফেলে দিলে জিন প্রতিশোধ পূরণের জন্য তার মা বাবাকে শেষ করে দেয়। এরপরে ওরহান তাদের মেয়েকে ফিরিয়ে না দিলে তারা মেহমাতের উপর ভর করে সিদাতের সাহায্য চায় তাদের মেয়েকে উদ্ধারের জন্য। সিদাত বুঝতে না পারলে তারা ভেসেল হুজুরের মাধ্যমে সিদাতকে সব কিছু বোঝায় এবং শেষ অবধি সিদাত ভেসেল হুজুরের কথা মতো ওরহানের বাড়ি গিয়ে বন্দি করা জিনকে মুক্ত করে তাকে তার জগতে ফিরিয়ে দেয়। এই ঘটনার 2 সপ্তাহ পর মেহমাত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সে আবার আগের মতোই স্বাভাবিক জীবনে ফিরে এসছে। তবে ওই রাতের পর সিদাত কোনোদিনও জানতে পারেনি ওরহানের সাথে ঠিক কি হয়েছিল, কারণ তারপরে ওরহান সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। লোকজনদের মধ্যে গুজব ছড়ায় সে কাদেরের সাথে পরলোকে মিলিত হওয়ার জন্য নিজেকে নাকি শেষ করে দিয়েছে। আবার অনেকে বলে সে হয়তো অনেক দূরে কোথাও চলে গেছে। এবং এরই সাথে শেষ হয় সিদাতের ডায়েরি লিখন। তবে গল্পের একদম শেষ দৃশ্য দেখা যায় ওরহান বেঁচে আছে। সে কাদারের কবরের পাশে এখনো প্রতিদিন তার জন্য অপেক্ষা করে। এমনই এক রাতে ওরহান কাদারের কবরের সামনে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে তার আত্মা ওরহানের নাম ধরে ডেকে ওঠে এবং এরই সাথে দূর থেকে ভেসে আসে ফজরের নামাজের পবিত্র ধ্বনি। কাদার তাকে ছেড়ে চলে গেলেও ওরহানের ভালোবাসার মৃত্যু হয় না। সে এখনো জীবিত রয়েছে মৃত্যুর প্রতিধ্বনি হিসেবে। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের এই অসাধারণ মুভি সিজন 3। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।